নমস্কার। নির্বাচন সমাগত, নতুন বছরের সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গোটা আসামে প্রতিটি জেলায় প্রতিটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী প্রত্যাশীদের মধ্যে একটা চূড়ান্ত উৎসাহ, আমরা উদ্দীপনা দেখতে পাচ্ছি। ব্যতিক্রম নয় এই আমাদের কাছাড় জেলায়ও। বিশেষ করে শিলচর আসনে ইতিমধ্যে প্রায় 8 জনেরও বেশি প্রত্যাশী রয়েছেন এবং তাদের মধ্যে আপনাদের সঙ্গে একজনকে পরিচয় করিয়ে দিচ্ছি। তিনি একাধারে সাংবাদিক, তিনি ক্রীড়া সংগঠক, তিনি সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং তার আরও অনেক পরিচয় আছে। বিশেষ করে তাকে আমরা এবং আপনারা প্রায় সময়ই টিভির পর্দায় বা মোবাইল স্ক্রিনে সাংবাদিকতা করতে গিয়ে অন্যান্যদের ইন্টারভিউ নিতে আপনারা দেখেন। তিনি দেবাশিস সোম, তিনিও আমাদের এই শিলচর আসনের 8 জন প্রত্যাশীদের মধ্যে দল বিজেপির তিনিও একজন প্রার্থী। দেবাশিসটা তোমাকে এই আমাদের CNN 24-এর স্টুডিওতে স্বাগত। অনেক অনেক ধন্যবাদ আপলো। প্রিয় দর্শকদের শুভ মকর সংক্রান্তি এবং ভোগালী বিহুর অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তোমার যে মনোনয়নের প্রত্যাশার যে ফর্ম বা দাবি, সেটা তুমি তুলে ধরেছ জেলা বিজেপির সভাপতি সহ বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় তুমি তুলে ধরেছ। তো এই যে হঠাৎ করে এই দাবিটা, বিধায়ক পদের জন্য যে দাবি, সেই দাবিটা কেন তোমার মাথায় এলো? আসলে হঠাৎ শব্দটা নিয়ে আমার একটু খটকা রয়েছে। হঠাৎ নয়, যারা আমাকে চেনেন, আমি রাজনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টির সঙ্গে জড়িত আছি প্রায় 32 বছর ধরে এবং 1994 সালে আমার প্রাথমিক সদস্যতা পদ নেওয়া এবং আজকে প্রায় সেই হিসাবে প্রায় 28-29 বছর হলো। এবং তার আগেও 2-3 বছর আগে আমি নন অফিসিয়ালি ছিলাম দলের সঙ্গে। বলতে গেলে 91 থেকে আমি দলের সঙ্গে যুক্ত রয়েছি। তো দীর্ঘদিন ধরে দলের সঙ্গে কাজ করতে গিয়ে আমার মনে হলো একবার জনপ্রতিনিধি হই। তো সেই অর্থেই, যদিও এটা অনেক বহু বাদে, আমি এবার গিয়ে আবেদন করেছি দলের কাছে শিলচরের এই মর্যাদা সম্পন্ন আসনের জন্য। এজন্যই হঠাৎ করে বললাম, কারণ আমরা ব্যক্তিগতভাবে যতটুকু জানি দেবাশিসদাকে, যে ইতিপূর্বে তিনি কখনো কোথাও মনোনয়নের জন্য কোনোদিন দাবি করেন, সঠিক বলেছেন। তার জন্যই হঠাৎ করে বলা। তো কী মনে হয়, এই যে 2 জন বিধায়ক আমরা দেখলাম 2016 সালের পর, দুবারের বিধায়ক দেখলাম আমরা দিলীপ পালকে, তার পরবর্তীতে দীপায়ন চক্রবর্তীকে আমরা দেখতে পাচ্ছি। তো তাদের যে কর্মকাণ্ড, উন্নয়নমূলক যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে কি অখুশি হয়েই এই প্রার্থীর দাবি? না, একেবারে মোটেই না। আমি এই কথার সাথে একেবারেই একমত নই আপনার সাথে। কারণ দল বড় হয়েছে, দলের প্রার্থীর সংখ্যাও যদি সংখ্যায় বৃদ্ধি পায় সেটা অস্বাভাবিক কিছু নয়। কিছু কিছু সময় আমরা দেখতে পাচ্ছি শহর শিলচরের সংলগ্ন এলাকায়, শহরতলিতে, যে 2 বিধায়কেরই কর্মকাণ্ডে অনেক সময় নানান অভিযোগ শোনা যায়। তো এই যে 2 বিধায়কের কর্মকাণ্ড, আমি 2 বিধায়ক এই কারণেই বলছি যেহেতু দুজনেই বিজেপির ছিলেন এবং গত প্রায় 2016 থেকে 2024 10 বছর চলছে। তাদের কাজের প্রতি যে কাজের পূর্ণতা বা মানুষের প্রত্যাশা পূরণ করতে পারছেন না বলেই কি এই টিকিট চাওয়ার? না, পাপ্পুবাবু, আমি একটু বলি আপনাকে যে এই যে 2 জন বিধায়কের কথা আপনি বলছেন, আমার মনে হয় এই প্রশ্নগুলো ওনাদেরকে বলা উচিত, ওনাদেরকে জিজ্ঞেস করা উচিত তাদের মেয়াদে কী কাজ হয়েছে বা কী কাজ হচ্ছে। এটা তারাই উপযুক্ত মানুষ তার উত্তর দেওয়ার জন্য। আমি বলবো, দলের একজন কার্যকর্তা হিসেবে বলবো যে ভারতীয় জনতা পার্টির সরকার
সব সময় সব বিধায়ককে কাজ করার জন্য যে নির্দেশ দেয় বা তাদের যে দায়িত্ব কর্তব্য, সেই কাজ 24/7 প্রত্যেক বিধায়ককে করতেই হবে। তো সেই অনুযায়ী যারা বিধায়ক আছেন, তার দলের বিধায়ক, শুধু শিলচরের কথা বলছি না আমি, আসামের যেগুলো সিট রয়েছে, আমাদের বিধায়ক রয়েছেন, সবাই দলের কাজ করছেন, সবাই দলের উন্নতির জন্য, সরকারের উন্নতির জন্য, জনসাধারণের কল্যাণের জন্য তারা কাজ করে চলছেন। যে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ, অনেকাংশেই সেই দাবিটা উঠছে বিভিন্ন জায়গায়। আমরা শিলচর শহর, যে কথাটা বলছিলাম আমি, শিলচর শহর সংলগ্ন এলাকা বা শহরতলি এলাকায় বিভিন্ন সময় তাদের কাজের বিভিন্ন অভিযোগ আমরা পাই। তো আমার প্রশ্নটা ছিল যে অবশ্যই তারা কি কাজ করেছেন সেটা অবশ্যই তাদেরকে জিজ্ঞাসা, কিন্তু আমি যে প্রশ্নটা করছিলাম তোমাকে, যে এই যে অভিযোগগুলো বারবার উঠে আসছে, এ কারণেই কি তাদের কাজের প্রতি প্রত্যাশা, মানুষের যে প্রত্যাশার যে জায়গা সেটা কম বলেই কি প্রত্যাশা পূরণের জন্যই এই দলীয় মনোনয়ন প্রত্যাশী তুমি? মানে বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে যে দেখুন, ভারতীয় জনতা পার্টি শুধু ভারতবর্ষের নয়, পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক দল। আর এই সর্ববৃহৎ রাজনৈতিক দলের কোটি কোটি কার্যকর্তারা আছেন, সদস্যরা আছেন। তো দল বড় হয়েছে, ডেফিনেটলি একটা আসনের প্রার্থীর সংখ্যা একাধিক হতেই পারে, সেখানে অস্বাভাবিক কিছু নয়। সেটা নিয়ে প্রত্যাশা পূরণ না পূরণের কথায় আমার মনে হয় যাওয়া ঠিক হবে না। তুমি যেটা বলতে চাইছো, গণতান্ত্রিক দেশ, প্রত্যেকেরই আশা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতি নির্বাচন। সেই উদ্দেশ্যেই আমিও দলের কাছে আবেদন জমা দিয়েছি। আর আমি আশাবাদী দল সেটা বিবেচনা করবে যোগ্যতার উপর। বাকি এই বিষয়গুলো আমার মনে হয় কনসার্ন পার্সনকে আপনি জিজ্ঞেস করলে আচ্ছা, যেহেতু বিষয়ে যেহেতু আপনি বিধায়কের অত্যন্ত ঘনিষ্ঠ, আপনি সংবাদ মাধ্যমের সঙ্গে রয়েছেন, আমরাও সংবাদ মাধ্যমের সঙ্গে রয়েছি এবং প্রতিটি কাজের বিভিন্ন সময় দায়িত্ব দিয়েছেন বিধায়ক দেবাঞ্জন চক্রবর্তী আপনাকেই। তো এই বিধায়কের যে কাজে কতটুকু খুশি আপনি? মানে আমাদের শিলচরের বিধায়ক, দেখুন, ঘনিষ্ঠতা ডেফিনেটলি আমার সিনিয়র দেবায়ন চক্রবর্তী, যাকে আমরা রাজুদা বলে জানি, 2021 উনি নির্বাচনে অবতীর্ণ হয়েছিলেন। দলের কার্যকর্তা হিসেবে কাজ করেছি এবং ঘনিষ্ঠতা রয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। তো আমি আবারও বলছি যে ভারতীয় জনতা পার্টির যে সরকার, এই সরকারে যে কোনো বিধায়ক যখন নির্বাচিত হন, তাদের কাছে একটা দায়িত্ব থাকে, কারণ তাদেরকে বলে দেওয়া হয় এই দায়িত্ব এই সময়ের মধ্যে করতে হবে। সেই জায়গায় আমাদের বিধায়কও কাজ করছেন, এটা অস্বীকার করার জায়গা নেই। আর এই বিধায়কই বলবো না, আমি যদি বলি লক্ষ্মীপুরের বিধায়ক, আমি যদি বলি উধারবন্দের বিধায়ক, আমি যদি বলি অন্যান্য জায়গার যেগুলো কনস্টিটিউয়েন্সি, সব বিধায়কই কাজ করছেন, পরিশ্রম করছেন। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যে লক্ষ্য নিয়ে আসামকে ভারতবর্ষের মধ্যে একটা অন্যতম শ্রেষ্ঠ রাজ্য হিসেবে তুলে ধরার যে স্বপ্ন, যে ইচ্ছা নিয়ে মুখ্যমন্ত্রী কাজ করছেন, সেই কাজকে সাকার করতে গেলে সমস্ত বিধায়ককে কাজ করতে হবে এবং এখানে ব্যতিক্রমী শিলচরও নয় বলে আমি মনে করি। এবার যেহেতু কয়েকদিন পরেই নির্বাচন এবং টিকিটের দাবিদার, অন্যতম একজন দাবিদার, এবার দল যদি টিকিট কোনো কারণে না দেয়, তবে কে স্টার্ট? কঠিন প্রশ্ন। দেখুন, দলের কাছে আমি দাবি জানিয়েছি, ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমি আগেই বলেছি, আমি 30 বছরের উপর থেকে আমি ইনভলভ রয়েছি, বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করেছি, বিভিন্ন নেতৃবৃন্দের সঙ্গে কাজ করার আমার সৌভাগ্য হয়েছে এবং আজকেও কাজ করে চলছি অ্যাক্টিভলি। তো আমি আশাবাদী আমার যোগ্যতাকে বিবেচনা করে দল আমাকে প্রার্থী দেবে। প্রথমত আমি আশাবাদী। দ্বিতীয়ত আপনি বলেছেন কাকে কি বললেন, সমর্থন করা নাকি কারকে সাজেস্ট করবেন? যেমন এখানে যে সাজেস্ট করা পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, সেই তালিকায় কিন্তু যদিও বিধায়ক দেবায়ন চক্রবর্তী বা রাজদীপ রায়ের নাম নেই, কিন্তু আমরা জানি তারাও প্রত্যাশী। এক্ষেত্রে এখানে রয়েছেন দিলীপ পাল, প্রাক্তন ডেপুটি স্পিকার বিধায়ক শিলচরের, অমরেন্দ্র পাল অ্যাডভোকেট, নিজে একজন, গোপাল রায় বিজেপির অন্যতম একজন কর্মকর্তা,
রূপল নন্দী পুরকায়স্থ। তিনিও রয়েছেন অন্যতম শিল্পপতি বিবেক পোদ্দার, ঝলক চক্রবর্তী এবং তীর্থঙ্কর দেবরায়। তো এই যে লিস্টটা রয়েছে সেই লিস্টের মধ্যে দেবাশিসদা তুমিও রয়েছো। এমন অবস্থায় দল অন্য কাউকে টিকিট যদি প্রদান করে, যে কথাটা আমি বলছিলাম আগে, তাহলে তোমার স্ট্যান্ডটা কী থাকবে? তোমার প্রথমত আমি তো বললাম যে এই প্রার্থীদের মধ্যে আমিও যেহেতু রয়েছি, আমার দৃঢ় আশাবাদী আমি টিকিট পাবো। এবার 2026 বিধানসভায় শিলচরের মর্যাদা সম্পন্ন আসন আমি টিকিট পাবো, এটা আমার বিশ্বাস। তারপর যদি দল অন্য কাউকে দিয়ে দেয়, আমার পার্টিকুলার কোনো ব্যক্তি কোনো পছন্দের তালিকায় আমার কাছে নেই। প্রথম এবং দ্বিতীয় এবং শেষ ব্যক্তি আমি আমাকেই চয়েস করব। তারপর দল যাকে দেবে, যদি আমাকে না দেয়, দল যাকে দেবে সেটা দলের নির্দেশ অনুযায়ী আমি কাজ করব। আমি প্রার্থী প্রত্যাশী হিসেবে আমার যে দায়িত্ব কর্তব্য রয়েছে আমি অধিক করব, কারণ আমি প্রার্থী প্রত্যাশী। তো সেই জায়গাতে দল যাকেই দেবে তার জন্য আমার ব্যক্তিগতভাবে কারো আবার কোনো চয়েস দিয়ে যে অমুককে দিতে লাগবে অমুককে দিতে লাগবে, এই ধরনের কোনো চয়েস আমার নেই। শিলচরকে নিয়ে কী স্বপ্ন দেখে এই প্রত্যাশা? দেখুন, আজকে ভারতবর্ষ জগৎসভায় শ্রেষ্ঠ আসন নেবে, এই একটা দৃঢ় সংকল্প রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। 2047 মানে বিকশিত ভারত আমরা দেখব, এই স্বপ্ন এই আশা আমাদের রয়েছে। ঠিক সেভাবে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, জনপ্রিয় মুখ্যমন্ত্রী, যিনি আধুনিক আসামের রূপকার আমরা বলি, এবং উনিও চেষ্টা করছেন কীভাবে এগিয়ে নেওয়া যায় রাজ্যকে। আর রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্যে যেগুলো শহর রয়েছে, গ্রাম রয়েছে, এগুলোর উন্নতি হওয়া অত্যন্ত জরুরি। এবং শিলচর আসামের মধ্যে দ্বিতীয় সর্ববৃহৎ একটা সিটি, তো সেটাতে ডেভেলপমেন্ট ডেফিনেটলি উইল রিকোয়ার ভেরি মাচ। মানে যদি আমাকে ডেভেলপমেন্ট করতে হয়, আসামকে ভারতবর্ষের একটা বিশেষ জায়গায় নিতে হয়, তো সেই জন্য তো আমাকে ডেভেলপ করতেই হবে। তো ডেভেলপমেন্টে তো শেষ নেই অপ্রবাবু। যদি আমি ভাবি যে ডেভেলপমেন্ট এখানে গিয়ে আমার এন্ড হবে, তাহলে আমি ভুল করব। ডেভেলপমেন্টের কাজ চলছে এবং চলতে থাকবে। তারপরেও প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে যে আমি যদি এই পদে আসীন হই, তাহলে আমার টার্গেট থাকে একটা, যে আমার শহরের এই জিনিসটা নেই। আজকে উড়ালপুল নিয়ে একটা অত্যন্ত বলবো আমি গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্টের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনে গোটা বরাক উপত্যকার একটা বলবো আমি স্বপ্ন শিলচর শহরে যে একটা এলিভেটেড রোড বা একটা উড়ালপুল হোক। এক্ষেত্রে এই ধরনের ছোট ছোট যে স্বপ্নগুলো থাকে, আজকে যদি তোমাকে সেই দায়িত্ব দেওয়া হয়, শহরবাসী সেই দায়িত্ব দেন এবং দলও যদি তোমাকে সেটা মনোনীত করে, তাহলে সেই কী কী স্বপ্নগুলো রয়েছে যেগুলো শহরের জন্য করা প্রয়োজন বলে মনে করো? দেখুন, বিজেপি সরকার আসার পর শিলচরের তথা কাছাড়ের বা বরাকবেলির উন্নতি দিন দিন হচ্ছে, সরকারের ত্বরান্বিত হচ্ছে। এবং এখনও মানে যেহেতু দীর্ঘ বছর বিরোধীরা শাসনে ছিল, অপরিকল্পিত সিদ্ধান্তের জন্য অনেক কাজ সম্ভবপর হয়ে ওঠেনি। 2016 পর থেকে সত্যিকার অর্থে আসামের ডেভেলপমেন্ট শুরু হয়েছে, তৎসঙ্গে শিলচরের ডেভেলপমেন্ট শুরু হয়েছে। তো এই ডেভেলপমেন্টের একটা লং প্রসিজিওর রয়েছে। সেই অর্থে পানীয় জলের কিছুটা সমস্যা এখনও রয়েছে। এটাকে গুরুত্ব সহকারে দেখাই হবে যদি আপনাদের শুভেচ্ছায়, দলের ইচ্ছায় যদি আমি বিধায়ক নির্বাচিত হই বা টিকিটে যদি বিধায়ক নির্বাচিত হই, তাহলে জলের সমস্যাকে আমাকে প্রাধান্য দিতেই হবে। তারপরে আনএমপ্লয়মেন্টের যে ব্যাপারটা রয়েছে, আনএমপ্লয়মেন্ট বলতে আমি এটা বলছি না যে গভর্নমেন্ট আনএমপ্লয়মেন্টের কথা বলছি না, আমি বলছি যে অনেক বাচ্চারা এখনও আছে যে যারা এখনও রাজ্যের বাইরে গিয়ে তাদের স্বনির্ভর হতে হচ্ছে। হ্যাঁ, কিন্তু এই জায়গাতে একটা মানে বলা যেতে পারে যে প্রফেশনাল হাব খোলার বা এই ধরনের একটা মানে এস্টাবলিশমেন্ট করা, যেখানে মানুষ এখানেই চাকরি করতে পারবে, তার এখানে থেকেই তার জীবিকা নির্বাহ করতে পারে, এই ধরনের একটা পরিকল্পনা তো ডেফিনেটলি আমার রয়েছে। এবং যাতে এখানকার বাচ্চারা, এখানকার ছেলেমেয়েরা এখানেই থাকে, এখানেই তারা তাদের পরিবার পরিজনের সাথে থেকে তাদের জীবিকা নির্বাহ করতে পারে, এই ধরনের একটা বড় উদ্যোগ নেওয়ার, একটা পরিকাঠামোর মারফত একটা বড় উদ্যোগ নেওয়ার ডেফিনেটলি একটা পরিকল্পনা তো আমার রয়েছে। শিলচর গোটা শিলচরটা একটা অপরিকল্পিত শহর।
কোনো শহরের যে বর্ধিত আজকে যে রূপটা, যে দিন দিন যেভাবে শিলচর বিস্তৃত হচ্ছে, সেখানেও কিন্তু সরকারের পক্ষ থেকে ডেভেলপমেন্ট অথরিটি, পুরসভা কারোরই সেই দৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি না যে এইভাবে শহরটাকে বড় করা যায়। এমন অবস্থায় এখানে জল নিষ্কাশনের একটা মারাত্মক সমস্যা রয়েছে শিলচর শহরের। রাঙ্গির খালের কাজ চলছে, কিন্তু সেটা অত্যন্ত ধীর গতিতে, সমাপ্তির সময়টাও পেরিয়েছে। এই অবস্থায় বলবো আমি, আর কি করলে শহরটাকে আরেকটু সুন্দর করে তোলা যায়? ভালো প্রশ্ন করেছেন। ঘটনা হচ্ছে গিয়ে, আমি আগেই বলেছি, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন যে আসাম গভর্নমেন্ট রয়েছে, বিজেপি সরকার রয়েছে, এই বিজেপি সরকার এবছর অর্থাৎ 2026 সালে তৃতীয়বারের মতো এই সরকার, অর্থাৎ আমরা পাবো ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে মুখ্যমন্ত্রী হিসাবে। তো সেই জায়গাতে ডেভেলপমেন্টের একটা প্রসিজিওর চলছে, ওনার নেতৃত্বে কাজ চলছে, এবং রোড এক্সপানশন বলুন, জল নিষ্কাশনের কথা বলুন, যেটা আপনি বললেন একটু আগে, রাঙ্গির খাল, সিঙ্গির খাল খনন হচ্ছে এবং কাজ চলছে। সরকারি কাজগুলো কিন্তু একটা প্রচেষ্টা নিয়েছে, হাতে প্রয়াস নিয়েছে, এবং তার সুফলটা দেখতে দেখতে আমাদের হয়তো একটু সময় লাগবে। বাই দিস টাইম নতুনভাবে যখন সরকার আসবে, নতুন উদ্যম নিয়ে, নতুন তার একটা প্ল্যান প্রোগ্রাম নিয়ে একটা এইভাবে সে এগিয়ে যাবে, এবং ডেফিনেটলি সরকারের আন্তরিক প্রচেষ্টা রয়েছে বিজেপি সরকারের। ডেফিনেটলি শিলচর আমরা আগামী দিনে মানে আসামের মধ্যে একটা আদর্শ শহর হিসাবে, যেমন আমরা বলি যে একটা আদর্শ গ্রাম বলি, আদর্শ শহর হিসাবে আমরা শিলচরকে দেখতে পারবো। এবং সেটা করাই হয়তো, যদি বিধায়ক হিসাবে আমি নির্বাচিত হই বা দল আমাকে মনোনয়ন দেয়, তাহলে সেটাই আমার হবে প্রধান লক্ষ্য, যাতে একটা আইডিয়াল টাউন বা আদর্শ শহর আসামের মধ্যে সেটাকে আমরা দাঁড় করতে পারি। অবশ্যই স্বপ্ন এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা সাকার করার যে ব্যাপারটা। এবং আমি বলবো, দেবাশিসদাকে ব্যক্তিগতভাবে আমি চিনি, কারণ দেবাশিসদা বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক, না বর্তমানে কাছাড়ের সভাপতি, না ছিলেন, ছিলাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। এবং এই বাক্স, সংক্ষেপে বাক্সের যে বাৎসরিক অনুষ্ঠানগুলো হতো, আমরা সেই সময় কিন্তু বাক্স অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল। একটা টুর্নামেন্ট, সাংবাদিকদের, সংবাদ মাধ্যমের একটা টুর্নামেন্ট আকর্ষণের কিন্তু অন্যতম একটা কেন্দ্রবিন্দু ছিল এই শহরের। এবং এটা মূলত আমরা দেখেছিলাম যে দেবাশিসদার হাত ধরেই সেই টুর্নামেন্টকে কীরকম সুন্দরভাবে একটা কালারফুল টুর্নামেন্ট করা যায়। প্রতিদিন মানুষ কিন্তু, অনেক মানুষ সেই টুর্নামেন্ট দেখতে আসতেন। তো দেবাশিসদাকে এই কাজগুলো আমরা দেখেছি। এবং বর্তমানে তিনি শিলচর জেলা ক্রীড়া সংস্থার যে কমিটি রয়েছে, সেই কমিটির সহসাধারণ সম্পাদক প্রশাসনিক। এক্ষেত্রেও কিন্তু দেবাশিসদা অনেকটাই বলবো আমি সক্ষম তার দায়িত্ব পালনে। আর দল বিজেপির ব্যক্তিগত কথা আমি বলবো না, কারণ দল বিজেপি ভেতরের সেই দায়িত্বগুলো আশা করি দেবাশিসদা। হ্যাঁ, সঠিক বলেছেন দেবাশিসদা। যে কথাটা আমি বলছিলাম, সংগঠনের যে কাজকর্মগুলো, আমি ব্যক্তিগতভাবে আমি বলতে চাইব না সংগঠনের কী কাজ, কী কী দায়িত্বে রয়েছে। মানে আসলে তুমি ঠিকই বলেছ। মানে আমি যেহেতু পেশায় একজন সাংবাদিক, তো আমি আমাদের এই সংস্থা বাক্সের দায়িত্বে থাকা অবস্থায় 2013 সালে সাংবাদিকদের একটা বিনোদন বলতে পারো, খেলাধুলার মাধ্যমে এটা করার একটা চিন্তাধারা নিয়েছিলাম। এবং সেখানে শুধু আমি নয়, আমার বাক্সের যারা কর্মকর্তারা আছেন, যারা অন্যান্য সদস্যরা আছেন, সকলেই মিলে আমরা উদ্যোগটা আমি নিয়েছিলাম, কিন্তু সকলের সমর্থনে, সকলের সহযোগিতায়। এটা যদিও আমরা কাছাড় শুধু নয়, শ্রীভূমি, হাইলাকান্দি মিলে আমাদের এই কমিটি। এবং 2013 সাল থেকে এটা খেলার মাধ্যমে একটা বিনোদন আমরা করি, এবং প্রত্যেক বছরই সেটা হয়ে আসছে। ওটা ডেফিনেটলি একটা ভালো মানে ভালো উদ্যোগের ভালো একটা প্রাপ্তি বলে আমি মনে করি। আর বাকি যেটা বলে, বিভিন্ন সাংস্কৃতিক বা অন্যান্য বিষয়ে তো আমার ইনভলভমেন্ট রয়েছে, আর যতটুকু পারি মানুষের পাশে থাকার চেষ্টা করি। আর সাংগঠনিকভাবে দলের বর্তমানে আমি ভারতীয় জনতা পার্টির প্রদেশ
বিজেপির মিডিয়া বিভাগের আমি সদস্য হিসাবে দায়িত্বে রয়েছি। আর মধ্য শহর মণ্ডল বিজেপিরও আমি সভাপতি হিসেবে সহসভাপতি হিসেবে রয়েছি, যেটা প্রায় বলা যেতে পারে কনজিকিউটিভ 5 বছর 5 টাইমস ধরে আমি রয়েছি। আমি দীর্ঘ বছর ধরে সহসভাপতির দায়িত্বে রয়েছে। পাশাপাশি তো আমি যুব মোর্চার সাধারণ সম্পাদক ছিলাম 98-99-এ। আমি মিডিয়া কনভেনার ছিলাম জেলা বিজেপির। আমি বিভিন্ন ইলেকশনের সময় রিটার্নিং অফিসার অর্গানাইজেশন যেগুলো ইলেকশন, সেখানে আমি ছিলাম। আমি পঞ্চায়েত নির্বাচনে লক্ষ্মীপুরের বোয়ালজোর, সেখানে আমি প্রভারী হিসেবে ছিলাম। তো যখন বিভিন্ন ধরনের কার্যসূচি হয় কোনো জায়গাতে, যখন দায়িত্ব দিল কোনো কনভেনার আমি ছিলাম। আমাদের এইভাবেই আমরা দায়িত্ব কাজ করে আসছি নিষ্ঠার সঙ্গে, আজকেও করছি, আগামীতেও আমরা করে যাব। তো এই প্রার্থী প্রত্যাশার দাবি জানানোর পর আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় অনেক প্রার্থীরাই, বেশিরভাগ প্রার্থীরাই তাদের সামাজিক মাধ্যমে যে ফর্মগুলো রয়েছে, তাদের যে সেই বিভিন্ন ফর্ম্যাট সামাজিক মাধ্যমের, সেগুলোতে তাদের প্রচারের যে বিষয়টা সেটা তুলে ধরছেন। এমনকি কেউ যদি ব্যক্তিগত অন্নপ্রাশনে যাচ্ছেন, রাত্রি 12টায় হোক আর সকাল 10টায় হোক, সেটাও পোস্ট করছেন। এক্ষেত্রে তোমাকে কিন্তু এই সামাজিক মাধ্যমে যে প্রচারের যে বিষয়টি, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কেন? একদম দেখতে পাচ্ছেন না বললে ভুল হবে। আমার প্রোফাইলে আমরা কিন্তু সেই হতে পারে। আমি আমার প্রোফাইলে দেবাশিস সোম গেলে দেখা যাবে প্রত্যেকটা দিন, কোনো একটা দিন মিস নয়, কোনো না কোনো সামাজিক কাজে আমি ইনভলভ রয়েছি, দলীয় কাজে রয়েছি, ক্রীড়া বিষয়ক কাজে রয়েছি, বা সাংস্কৃতিক কাজে রয়েছি, বা শিক্ষামূলক কাজে রয়েছি। কোনো একটা দিন নয় যেখানে আমি কোনো কাজে আমি ইনভলভ থাকি না। ডেফিনেটলি আমি পোস্ট করি, হয়তোবা সেইভাবে প্রযুক্তিবিদ্যার মাধ্যমে আমার পক্ষে সম্ভব হয় না, এটা ঘটনা, কিন্তু আমি রয়েছি। আর প্রচারের আলোতে সেভাবে না আসলে সংগঠনের নিষ্ঠার সঙ্গে কাজ করার যে আমার যেটা প্রয়াস, সেটা জারি রয়েছে। তো দেবাশিসদা, যে উন্নয়নের প্রসঙ্গ নিয়ে আমাদের কথা হচ্ছিল এবং তুমি বলছিলে স্বপ্ন, আমরা দেখছি যে উন্নয়নগুলো হচ্ছে, সবাই কিন্তু তার পরিকাঠামোগত যে বিষয়গুলো রয়েছে সেগুলোর ওপর জোর দিচ্ছে। রাস্তাঘাট, একটা উড়ালপুল বা এই ধরনের কিছু বিষয়ের উপর জোর দিচ্ছে, কিন্তু সামাজিক ক্ষেত্রে বা একটা দেশ গঠনে তার যে বলিষ্ঠ যে শক্তিশালী বলবো আমি মানুষের মানসিকতা, সেটা কিন্তু এখানে গড়ে উঠেছে। তো সরাসরি জিজ্ঞেস করব, এই বিষয়টা নিয়ে তোমার কি কোনো পরিকল্পনা রয়েছে? ডেফিনেটলি পরিকল্পনা রয়েছে। আমি আগে বলেছিলাম যে আজকে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন এই আসাম সরকার, আপনি লক্ষ্য করেছেন ডেভেলপমেন্টের কথা যেহেতু আপনি বলছেন, যে প্রথমবারের মতো এটা আসামের ইতিহাসে প্রথমবারের মতো তার মন্ত্রিসভার মধ্যে বরাক উপত্যকায় উন্নয়নের জন্য একটা মন্ত্র খুলে দিয়েছেন। এবং এই মন্ত্রকে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী কৌশিক রায়কে দায়িত্ব দেওয়া হয়েছে। 1 বছর হয়েছে বা হতে চলছে ওনার মন্ত্রিত্বের। এবং আমরা যদি দেখি বরাক উপত্যকার ডেভেলপমেন্টের জন্য ওনার যে ভূমিকা, এটা মানে 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 ভাবতে অবাক লাগে। এত কম সময়ের মধ্যে মাননীয় মন্ত্রী, আমরা প্রথমে শিলচর থেকে ধরি না কেন, এই যে আজকে প্রেক্ষাগৃহের কথা উঠে এসছে একটু আগে, আজকে এই যে ডিস্ট্রিক্ট লাইব্রেরি, সেই ডিস্ট্রিক্ট লাইব্রেরি কি জোর গতিতে তার কাজ চলছে। একটাই প্রেক্ষাগৃহ আগে শিলচর ছিল, পরবর্তী সময়ে আমরা 2-1টা প্রেক্ষাগৃহ লক্ষ্য করেছি। এটাকে কেন্দ্র কিন্তু নানা অনুষ্ঠান আগে হতো, সাংস্কৃতিক কর্মী হিসেবে এটা আপনারও অজানা নয়। তো সেই জায়গাতে এটাকে ত্বরান্বিত করার জন্য মাননীয় মন্ত্রী যথেষ্ট আন্তরিক প্রয়াস জারি রেখেছেন। তাছাড়াও শিলচর শহরের অন্যান্য যেগুলো উন্নতি রয়েছে, বিশেষ করে এই যে রাস্তাঘাটে ডেভেলপমেন্ট করা, বা এই যে ব্রাঙ্গির খালের বা সিঙ্গির খালের যে ড্রেনেজ সিস্টেমটাকে ত্বরান্বিত করা, বা বিশেষ করে আবর্জনা মুক্ত করা, এই সমস্ত কাজ কিন্তু জোর গতিতে হচ্ছে। মাননীয় মন্ত্রী বিশেষ করে কৌশিক রায়কে আমি ধন্যবাদ জানাবো। এই মন্ত্রকের দায়িত্ব পাওয়ার পরেই কিন্তু
তার যে এমফাসিস রয়েছে ডেভেলপমেন্টের জন্য, এবং প্রতিনিয়ত আমরা লক্ষ্য করি যে জেলা শাসকের কনফারেন্স হলে বিভিন্ন ডেভেলপমেন্ট নিয়ে ওনার বৈঠক হয়, বিধায়কদের নিয়ে পরামর্শ নিয়ে কীভাবে এটাকে ডেভেলপমেন্ট করা যায়। এবং আবর্জনা আমি তো যে কথাটা এগুলো সব পরিকাঠামোগত উন্নয়ন, হ্যাঁ, আজকে একটা রাস্তা হবে, আজকে একটা বিল্ডিং হবে, আজকে একটা সেতু হবে, আজকে একটা উড়ালপুল হবে, সেগুলো সব পরিকাঠামোগত উন্নয়ন। কিন্তু আমি যে প্রশ্নটা করছিলাম, এখানে গোটা শিলচর শহরে বয়োজ্যেষ্ঠ বা বয়স্ক মানুষের বিনোদনের জন্য কোনো প্রতিষ্ঠান বা কোনো কিছুই নেই। পাশাপাশি শিশুদের দু একটা থাকলেও তাদের মানসিক বিকাশ, তাদের শারীরিক বিকাশ, তাদের সাংস্কৃতিক বিকাশ এগুলো দরকার। আমরা শিলচর শহরে কিন্তু সেগুলো নাই বললেই চলে। তো এই বিষয়গুলোকে কিন্তু সরকার বা আমাদের যেসব সংগঠন, সামাজিক রাজনৈতিক যেসব সংগঠনগুলো তারাও কিন্তু গুরুত্ব দিচ্ছে না। এই বিষয়গুলো নিয়ে কি তোমার কোনো পরিকল্পনা? ডেফিনেটলি রয়েছে। আমি ভালো একটা প্রসঙ্গ এখানে আপনি টেনেছেন। ডেফিনেটলি এখানে দুটা কথা আমাকে বলতেই লাগবে। যদি জনগণের আশীর্বাদে বা পার্টির মানে নির্দেশ অনুযায়ী আমি মনোনয়ন পাই, বিধায়ক নির্বাচিত যদি হই, তাহলে আমার কাছে যে কয়েকটি প্রাথমিকভাবে প্রাধান্য পাবে কাজ করার জন্য, সেটা ডেফিনেটলি ওয়ান অফ দেম থাকবে, যেটা আগে বলেছি, জল নিষ্কাশনের ব্যাপার, পানীয় জলের ব্যাপার। তার মধ্যে যেহেতু আমি খেলাধুলার জগতের মানুষ, এই শিলচর শহরের মধ্যে আজকের দিনে আমরা দেখেছি যে জেলা ক্রীড়া সংস্থা, বিশেষ করে ইন্ডিয়া ক্লাব, টাউন ক্লাব, শিলচর স্পোর্টিংয়ের মাঠ, আগে ছিল বিজয়ী সংঘ, সেটা এবার উদারবন কনস্টিটিউয়েন্সি চলে গেছে। এই কটা মাঠকে কেন্দ্র করে কিন্তু খেলাধুলার আসর বসে এখানে। আর তার বাইরে যদি আমরা দেখি, এই অঞ্চলে অর্থাৎ নিউ শিলচর অঞ্চলে মাঠের বড় অভাবকে মাঠ নেই। একটা সময় আমরা ছোট ছিলাম, আমরা সেই মানে বন্দরে গিয়ে খেলতাম, এখন তো সেখানেও অনেক পরিকাঠামো নির্মাণ হয়ে গেছে। এই মাঠ একটা তৈরি করে, খেলার উপযুক্ত একটা জায়গা তৈরি করে, যাতে নতুন প্রজন্মের মানুষ সেখানে খেলাধুলা করতে পারে, মাঠের অভাবে যাতে মাঠ বিমুখ না হয়ে বাচ্চারা ঘরে বসে থাকে। কারণ ঘরে বসে থাকলে তাদের চাপ বৃদ্ধি পাবে, অন্যান্য নানা সমস্যা দেখা দেবে। খেলার মাঠে যখন যে কোনো মানুষ ছুটে যাবে, তখন তার একটা মানে একটা এনথুসিয়াজম তার মধ্যে আসবে, তার জীবন শৈলীটি তার একটা অন্য ধরনের হবে। অত্যন্ত প্রয়োজন, এই মাঠের গুরুত্বটা আমার কাছে অত্যন্ত প্রয়োজন। যদি ভগবানের আশীর্বাদে সেটা সম্ভব হয়, আর দলের নির্দেশে যদি আমি মনোনয়ন পাই আর বিধায়ক নির্বাচিত হই, সেটাকে আমার প্রাধান্য দিতেই হবে। দ্বিতীয়ত আরেকটা কথা এখানে তুলে ধরা হয়েছে, বৃদ্ধদের জন্য বা প্রবীণদের জন্য। এটা সত্যি কথা, প্রবীণদের একটা সময়, আমি তো প্রবীণ হব, আপনিও প্রবীণ হবেন, এটা তো একটা ধারা, প্রবীণ হতেই লাগবে। তো সেই জায়গাতে গিয়ে যদি আমি ভাবি আমি অ্যাট দ্য এজ অফ 80 হোয়াট আই উইল ডু, আমাকে ভাবতে লাগবে। তো আমি যখন ভাবছি, আমাকে ভাবতে লাগবে আরেকটা মানুষ তো অলরেডি হি অর শি হ্যাজ অ্যাটেন্ড দ্য এজ অফ 80, তো ওর জন্য আমাকে ভাবতেই লাগবে। তার জন্য যারা বৃদ্ধরা আছেন, প্রবীণরা আছেন, তাদের অন্তত পক্ষে খোলামেলা বসার, খোলামেলা গল্প করার, খোলামেলা মানে হাঁটাচলা করার বা শারীরিক চর্চা করার একটা উদ্যানের টাইপ অফ পার্ক, এই ধরনের একটা পরিকল্পনা ডেফিনেটলি আমার মাথার মধ্যে রয়েছে। সেটা ডেফিনেটলি আমার করতেই হবে। এবং বিশেষ করে শিশুদের কথা উঠে আসছে, শিশুদের এই সমস্যাটা হবে না, কারণ যদি তাদের মাঠ ব্যবস্থা করে দেওয়া হয়, তারা ডেফিনেটলি সেখানে মাঠে যাবে এবং মাঠে গিয়ে তাদের যে শিশু সুলভ যে অ্যাক্টিভিটি আছে, সেটা ডেফিনেটলি তারা করতে পারবে। এবং সত্য যে আজকের দিনে গোটা বরাক উপত্যকায় কিন্তু বয়স্কদের বিনোদনের জন্য, সে নারী বা পুরুষ, বয়স্ক বা বয়স্কা যারা রয়েছেন, তাদের বিনোদনের জন্য কিন্তু কোনো সংস্থান নেই। এবং এই অবস্থায় যদি এই ধরনের একটা স্বপ্ন সাকার হয়, তাহলে আমি আজকে কথাটা একটু কেটে বলছি, যেহেতু এটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আপনি টাচ করেছেন। আমি আজকে এই জনপ্রিয় CNN-এর চ্যানেলে বসে আজকের দিনে আমি প্রতিজ্ঞা করছি আপনার সামনে, যদি আমি বিধায়ক নির্বাচিত হই বা যদি শিলচরের বিধায়ক আমি হতে পারি আর দলের নির্দেশে যদি মনোনয়ন পাই, তাহলে আমি এইটাকে বাস্তব করার আমার প্রথম প্রতিজ্ঞা থাকবে, আজকে আপনাকে আমি বলে গেলাম।
আর যদি না হয় সেটাকে রেকর্ড করে রাখবেন, আপনি আমাকে শোনাবেন যদি আমি এমএলএ নির্বাচিত হই। এই প্রাধান্যগুলো শিশুদের কিভাবে জীবনশৈলী উন্নত হবে, কিভাবে প্রবীণদের আমরা একটা সুন্দর একটা পরিবেশ আমরা দিতে পারি, এবং বিশেষ করে খেলাধুলার জন্য একটা সুন্দর উদ্যান, সুন্দর একটা মাঠ মুখী মানুষকে করতে পারি, বাচ্চাদেরকে করতে পারি, পানীয় জলের একটা সুবন্দোবস্ত করা, আবর্জনা মুক্ত রাখা, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আগে বলেছি উন্নতির তো শেষ নেই, কাজ চলছে সরকারের, সেটাকে ত্বরান্বিত করতে যেগুলো কাজ করা প্রয়োজন আজকে আমি এখানে প্রমিস করে গেলাম, সেই কাজগুলো যদি বিধায়ক, আবারও বলছি, যদি শব্দটা লাগাচ্ছি, যদি ভগবানের আশীর্বাদ থাকে, জনসাধারণের ইচ্ছা থাকে, আর যদি পার্টির যদি মানে আমার নির্দেশ থাকে আমি পাওয়ার, তাহলে ডেফিনেটলি আমি এই কাজগুলো ডেফিনেটলি আমি করব। আমি আবার প্রতিজ্ঞা করছি। অসংখ্য ধন্যবাদ দেবাশিস দা আমাদের স্টুডিওতে আসার জন্য। এবং আপনারা দেখলেন দেবাশিস সোমের বক্তব্য, তার যে স্বপ্ন রয়েছে শিলচর শহরকে নিয়ে বা এই শিলচর কনস্টিটিউয়েন্সিকে নিয়ে। যদি বিধায়ক নির্বাচিত হন তাহলে তিনি কি করবেন, বা যদি দল তাকে টিকিট দেয় তার কি করণীয় থাকবে, সেটা নিয়েও তিনি অনেকটা কথাই বললেন, অনেকটা প্রতিশ্রুতিও দিলেন। এক্ষেত্রে অবশ্যই সময় কথা বলবে, কারণ টিকিট দেওয়ার যে ব্যাপারটা সেটা অবশ্যই দলের হাতে, এবং সময় সেটাই কথা বলবে। নির্বাচনের পরবর্তী বা নির্বাচনের প্রাক্কালে যে প্রক্রিয়া থাকবে সেই প্রক্রিয়ার সময় আমরা জানতে পারবো। তো আমি একটু কেটে আপনাকে বলছি, মানে একটা কথা একটু আমি সংযোজন করছি, মানে যেহেতু শিলচর কনস্টিটিউয়েন্সি শুধু শহর ভিত্তিক নয়, সেটা কিছুটা গ্রামের বা প্রত্যন্ত অঞ্চলও রয়েছে, আর এই প্রত্যন্ত অঞ্চলের ডেভেলপমেন্ট হলেই কিন্তু শহরের ডেভেলপমেন্ট হবে। এটাকে সংযোগ করা, এটাকে যুক্ত করা, এটাও কিন্তু আমার একটা প্রাধান্য হবে। শহরের জন্য যেগুলো কাজ রয়েছে সেগুলো তো হবেই, কিন্তু গ্রামেগঞ্জে যেগুলো এলাকা রয়েছে সেগুলোকে সংযুক্ত করা। গ্রাম উন্নতি মানে শহরের উন্নতি, আর শহর উন্নতি মানে রাজ্যের উন্নতি, আর রাজ্যের উন্নতি মানে দেশের উন্নতি, আর দেশের উন্নতি মানে আমরা ভারতবর্ষকে বিশ্বগুরুর আসনে আমরা দেখতে পারবো। এইভাবেই আমাদের প্রক্রিয়াটা চলে। তো আমি ব্যস্ততার কারণে হয়তো এটা স্কিপ করে গেছি। শহরের পাশাপাশি গ্রামগঞ্জের উন্নতি করাটাও কিন্তু আমার একটা বিরাট লক্ষ্য থাকবে। না, একদম অ্যাজ এ হোল শিলচর মানে কনস্টিটিউয়েন্সি, সেখানে গ্রাম, আমি শুরুতেই বলছিলাম গ্রাম, শহরতলি এবং শিলচর সংলগ্ন এলাকা বলছিলাম একদম। এবং স্বাভাবিকভাবেই শিলচর শহরের যদি উন্নতি হয়, তার ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে, তবে তার প্রভাব কিন্তু শুধু শিলচর শহরের বা শিলচর কনস্টিটিউয়েন্সি এলাকার ভেতরে নয়, সেটার সঙ্গে জড়িত গোটা বরাক উপত্যকার সার্বিক উন্নয়ন। অসংখ্য ধন্যবাদ দেবাশিসদা আমাদের স্টুডিওতে আসার জন্য। এবং এভাবেই আমরা চেষ্টা করব বিভিন্ন দল সংগঠনের যারা প্রত্যাশী রয়েছেন তাদের মতামত তুলে ধরতে আমাদের এই চ্যানেলের মাধ্যমে। আপনারা সঙ্গে থাকবেন এবং এভাবে সঙ্গে থেকে আমাদেরকে আরও উৎসাহিত করবেন। আমাদের যে ফেসবুক পেজগুলো রয়েছে বা ইউটিউবের যে পেজগুলো রয়েছে, আপনারা যেগুলো এই ধরনের অনুষ্ঠান আপনারা দেখছেন, প্রতিদিনের আমাদের নিউজ দেখছেন, সেগুলো আমি অনুরোধ করব প্রত্যেককে শেয়ার করার জন্য এবং লাইক, কমেন্ট ইত্যাদি করে আমাদের এই প্রচেষ্টাকে সর্বজনের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ, নমস্কার। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর এই জনপ্রিয় CNN চ্যানেলকেও আমি অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে স্টুডিওতে আমন্ত্রণ জানাবার জন্য। আর ভালো লাগছে, একজন মানে জনপ্রিয় সাংবাদিক পাপলু দাস, সে আমার সাক্ষাৎকার নিল আজকে, আমি তার কাছেও কৃতজ্ঞ। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শকদের।